দর্শক, এবার মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ডক্টর ইউনূস কি করে দেয়। ডক্টর ইউনূস কোথায়? বাংলাদেশের শীর্ষ ব্যক্তি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আর মিজানুর রহমান একই সুরে একই কথা একই জায়গায় কিভাবে আসলেন, সেই বিষয়টাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরে পরিষ্কার করে দেব যে সত্যি সত্যি দুইজনের কথা এক কিনা। আপনারা একটু অডিওটা শুনবেন, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়। এটা আপনার সরকারও জানে, কিন্তু আমরা এই যে নতুন করে একদল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজতে দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি গ্রেফতার হচ্ছে না? এই যে যেটা করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এই দেশটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে হচ্ছে না। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হতে ধরতে পারছি না তাদেরকে এখন যুগ মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ কত পরিষ্কার না আর কি। পত্র পত্রিকার রিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয়? যত বলা যায় তত ভালো, একটু সতর্ক হবে সবাই। প্রিয় দর্শক, আপনারা দুজনের কথোপকথন শুনেছেন। একজন হলেন নিউ এজেস ইংরেজি পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির, যিনি সবসময় মিডিয়া জগতের একজন সম্মানিত ব্যক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে টকশো করা, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা। স্বৈরাচার হাসিনা সরকার যাকে বারবার হেনস্থা করতেন ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়ার সময়, সেই নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারটি গত দুদিন আগে প্রকাশিত হয়েছে। সেখান থেকে যেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, একই বক্তব্য দিয়েছেন জনাব মিজানুর রহমান আজহারী তার যশোরের মাহফিলে বলেছেন, একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় মাহফিলের তারিখ আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছেন নুরুল কবির সাহেব, তা মাহফিলের একদিন পরেই জিজ্ঞাসা করেছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি বললেন যে এটা সরকারের চোখে পড়ছে না। তখন নুরুল কবির সাহেব বললেন, তাহলে পত্র পত্রিকায়, মিডিয়ায় আরো লেখালেখি করলে কি পড়বে? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, হ্যাঁ, এটা লেখালেখি করলেই তো ভালো হবে, কারণ এতে করে মানুষ সচেতন হবে। 2 টাকার লাউ ঢাকা আসতে আসতে 50 টাকা হয় মাঝখানে চাঁদাবাজির কারণে। তাহলে এই চাঁদাবাজি কে করে বাংলাদেশের? কারা করছে বাংলাদেশের? মিজানুর রহমান আজহারীর দোষ পড়েছে। এখন আমরা সম্পাদক নুরুল কবির অথবা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি এই জন্য দোষী করতে পারবো কিনা? এই জন্য তাদেরকে নিয়ে আমরা কোনো ক্রিটিসাইজ, তাদেরকে নিয়ে আমরা কোনো মন্তব্য, তারা কোনো মিথ্যা কথা বলছে কিনা বলতে পারবো কিনা, নাকি শুধু মিজানুর রহমান আজহারী পিছনে কোনো শক্তি নাই মনে করে আমরা সমালোচনা করছি মিজানুর রহমান আজহারী? প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর শক্তির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শক্তি পর্যন্ত পরাজিত হবে, নুরুল কবির সাহেবের শক্তি পরাজিত হবে, কারণ তারা দুইজনের ব্যক্তিগত জীবনে যতটুকু জনপ্রিয়, মিজানুর রহমান আজহারী ব্যক্তিগত জীবনে বাংলা ভাষার তরুণ সমাজের বাইরেও আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বর্তমান সময়ে অনেক শক্তিশালী। মিজানুর রহমান আজহারীর বাংলাদেশের বাইরে, আমরা সাউথ কোরিয়াতে, আমরা আমেরিকাতে, আমরা জাপানে, আমরা বিভিন্ন দেশে তাকে সেই দেশের সিকিউরিটিরা খুব সম্মানের সাথে সিকিউরিটি দিয়ে নিয়ে গিয়েছে। অনেকগুলা আলোচনা সে বিভিন্ন দেশে করেছে। মালয়েশিয়াতে সে দীর্ঘদিন আলোচনা করেছে। মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান প্রশাসন তাকে কিন্তু নিরাপত্তা দিয়েছে। সেই কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী যা বলেছে তাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে বাংলাদেশের মানুষকে সচেতন হওয়া লাগবে। ডক্টর ইউনূস স্যার যেটা বলেছেন, মানুষ সচেতন হবে, এটা যত প্রচার হবে, তাহলে মিজানুর রহমান আজহারীর প্রচারের কারণে যদি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যা, দুর্নীতি বন্ধ হয়ে যা, ট্রাকে চাঁদা বন্ধ হয়ে যা, লাভবান হবে বাংলাদেশের মানুষ, লুস্কান হবে কিছু চাঁদাবাজ। রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে, আওয়ামী লীগের সভাপতি, তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে। দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাথে করেছে, যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো। আমি বলতে চাই, 5 তারিখের পর থেকে যশোর রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন,
পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার উবাইদুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই উবাইদুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবাইদুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন। আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি। আমি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলাম, আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না। আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই, আপনারা জানেন যে যশোরের যুবদলের দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে, কারণ পুরো যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যান যুবলীগের প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল্লাহ রানা, তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে। 17 বছর লোক পায়নি, 5 তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি, দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি। 5 তারিখের পরে এত কর্মী আওয়ামী লীগের আজকে সব যুবদলের মিছিলে নিয়ে আসছে যুবদলের সভাপতি তমাল আহমেদ আনসারুল্লাহ রানা। তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে, 5 কোটি 7 কোটি টাকা যাই লাগুক, সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে। আপনাদের যদি ক্ষমতা থাকে, তারেক রহমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না। এই কারণে পারবেন না, সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে, আপনারা কিন্তু জানছেন না। ওই আওয়ামী লীগের যুবলীগের তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন। যশোরের অধিকাংশ লোক জানে উবাইদুল কাদেরকে কারা পার করেছেন, যশোরের লোক জানে শাহিন চাকলাদারকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। আজকে যারা এই আওয়ামী লীগরে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাদের হাতে যুবদলের নেতৃত্ব থাকবে না, তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না। আমরা দলের সততার কর্মী, আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি। বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে, কেউ কেউ সরাসরি বলছিলেন, কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন। তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ। উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার, তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য। এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময়, তারপরও তাকে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেওয়া হয়েছিল, কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার চাইলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে। তো সরকার শর্ত দিয়েছিল। তো তিনি মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তারপরও অনেকগুলো সময় 5 মাস পর তিনি গেলেন। সো এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে, তিনি কেন যাচ্ছিলেন না, এখন কেন যাচ্ছেন, এবং সবচেয়ে জরুরি কথা, তিনি কি আদৌ আর ফিরে আসতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি, শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ। মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি। গতকাল তিনি যখন খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়েছে, তাকে সমর্থন দিয়েছেন। কি চমৎকার সম্মান! তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স, অত্যন্ত ওয়েল ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। নট অনলি দ্যাট, তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে, তারপর তিনি সেখানে ভর্তি হবেন। আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন, চুরি করে এটা সেটা বলছেন, হম্বিতম্বি করছেন, এবং গেছেন একটা নিকৃষ্ট বর্বর অসভ্য নৃশংস স্বৈরাচারের তকমা নিয়ে বিদ্রুপ করতেন বসে বসে। বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন, তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেকে দেখছি, যারা বিএনপি করেন না, তারাও তার এই যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন, দোয়া জানাচ্ছেন, তার অবদান স্বীকার করছেন। আমি বহুবার বলেছি, আজকে এখানে রিপিট করছি না, শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া। পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন, এবং আমি ছোট একটু বলি, কথাটা বারবার বলা হচ্ছে, উনি ওনার নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। 18-তে, 24-এ, 14-তে তো বটেই, কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী লীগের সমস্যা ছিল না, তিনি মুক্ত থাকতেন, তিনি দেশের বাইরে যেতে পারতেন। কিন্তু না, লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেক্টেন্সি ঝুঁকি নিয়েছেন। ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে। এখন ওনার যে বয়স প্রায় 80, এই বয়সে এই রোগের মোটামুটি সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। উনি কতটুকু ফিট আছেন আদৌ সেই প্রশ্ন আছে। অথচ এটা আজ থেকে 6 বছর আগে যদি হতো, 7 বছর আগে যদি হতো, অনেক বেশি ভালো হতে পারতো, এফেক্টিভ হতে পারতো, কিন্তু উনি সেটা গ্রহণ করেন। মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আজকে যখন সব কৃতিত্ব জুলাই আগস্টে যারা কিছু করেছে তাকে দেওয়া হয়, তখন এটা অন্যায় হয়। যাই হোক, এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া, যে কথাটা বলছিলাম যে উনি মুক্তি পেয়েছেন, কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন। বছরের পর বছর বিএনপির মানুষজন তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন, এমনকি তাকে যে এক্সিকিউটিভ অর্ডারে মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন, কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না। একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য, সেটা তার
ইমিডিয়েট যে ক্রাইসিস সেটা কমিয়েছে, কিন্তু যাচ্ছিল না, 5 বছরের মুক্ত কিন্তু যাচ্ছিল না। ফলে স্বাভাবিকভাবে আমরা অনেক ইন্টারপ্রিট করেছি, এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে। প্রাথমিকভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন, কারণ জনাব তারেক রহমান দেশে নেই বহু বছর এবং তার আদালতে এতগুলো মামলা আছে, বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা। মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন, কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য কেউ যদি দেশে আসেন, তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন তাকে গ্রেফতার করতে হয় এবং তার অনেকগুলো মামলা, সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস। ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলো কনভিকশন হয়ে গেছে, কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায়, কিন্তু পুরো প্রসেস উইল টেক টাইম। এবং আমরা সোফা যা দেখছি জনাব তারেক রহমানের আইনজীবীরা এবং তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা বলাই যায় যে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না, তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে পুরোটা আসতে চান, ফলে এটা টাইম কনজিউম করছে। তো তারেক রহমান দেশে নেই, বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কোনো রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে, প্রবলেমে পড়বে? -2 মতো, মানে বিরাজনীতিকরণের মতো, 1-11 মতো কিছু একটা। এই কথা ইনফ্যাক্ট আমরা শুধু বলেছি তা না, এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন, এটা নিয়ে তারা লুকোছাপা করেনি। ফলে এই আলোচনাটা ছিল এবং 2-4 মেলার মতো যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি, কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না। এটা কেন? এই ইন্টারপ্রিটেশন তাই খুব মানে মোটা লজিকই, কমন লজিকই, কাণ্ডজ্ঞানেই আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে। আরেকটা কথা একটু বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না, মানে ওনার এই যে না যাওয়া টেনেছে, এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো। সেটা হলো 1-11 সময় 1-11 সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন, ওনার ভেগে যাওয়া টেনেছে আসলে পুরনো। এরপর বেগম খালেদা জিয়াকেও আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন, তাকে দেখে সাহস করেন। সুতরাং বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাই নয়, উনি ওনার দুটো সন্তান, একটা সন্তান মারা গেছে, তার মৃত্যু তিনি দেখেছেন, একটা মায়ের তার সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার, আরেক সন্তানের কাছ থেকে দীর্ঘ সময় দূরে। সুতরাং এই ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেছেন, যখন মুক্ত হয়েছেন তারপর 5 মাস ছিলেন। সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে কিছুটা কনফিউশন হয়তো বা ছিল। এখন পরিস্থিতিতে কি দাঁড়ালো? এখনও কেউ প্রশ্ন করতে পারেন তিনি যে এবার গেলেন আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতি একটা বাস্তবতা, এটা খুব ভালো বা খুব খারাপ আমি তর্কে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক এই দলগুলো টিকে থাকার জন্য এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে টিকে থাকা প্রায় ইম্পসিবল হয়ে যায়। সো এটা এক ধরনের প্রয়োজনীয়তাও। ফলে যেটা হয়েছে, এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায়, সম্ভবত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না, এই সম্ভাবনাও খুব আছে। ফলে এই আশঙ্কা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বা অনেকের মধ্যে থাকবে, কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না, ওই দলের মানুষ নই, কিন্তু সে দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে, মানে ভোটের কথা বলছি না। শেখ হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানো দরকার, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি, সাংগঠনিক সাইজ এবং মোটিভেশন এই দলটার আছে, দলটা ফাইটটা করছে, তাই তার পাশে দাঁড়ানো দরকার। এখনও বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপিকে একত্রিত থাকা, একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি। বিএনপি ক্ষমতায় যদি আসে, নির্বাচনে একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি। যদি তারা খারাপ কিছু করেন, সবাই আবার সরগোল করবো, আমরা আবার করবো, বা যে কারোই তখন অপশন থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার। কিন্তু বিএনপিকে এইভাবে রাখতে হবে, এইভাবে থাকতে হবে, এটা একটা জরুরি ব্যাপার। এর সাথে অল্টারনেটিভ দল হোক, ছাত্ররা দল করছেন, সেটাও খুব সাকসেসফুল হোক, আমরা চাই আরও অনেক ভোট এবং এই কম্পিটিশন চলতে থাকুক। যে কথাটা বলছিলাম, সুতরাং এটা একত্রে আছে কিনা এটা আসলে দরকার। সুতরাং বেগম খালেদা জিয়া যখন এখন যাচ্ছেন, আমরা মানে এই প্রশ্ন কারো এখনও আছে। এটা নিয়ে দেখলাম বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা, কিন্তু আমি মনে করি আসলে শঙ্কা নেই, এটারই একদম ক্লিয়ার একটা বহিঃপ্রকাশ ছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন। এর মধ্যে নিশ্চিতভাবে এই মেসেজ উনি দিতে চেয়েছেন, বাংলাদেশে যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে, তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং ইলেকটোরাল ডেমোক্রেসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে, সেনাপ্রধান সেটাকে এন্ডোর্স করেছেন। এবং বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার মাধ্যমে এটাও এন্ডোর্স করেছেন যে বিএনপিকে নিয়ে কারো যদি কোনো পরিকল্পনা থাকে, আমি বলছি না এটা কারো আছে, কিন্তু কারো যদি কোনো পরিকল্পনা থাকে, আমি জানি না, ইনফ্যাক্ট আমি বিএনপি খুব উঁচু পর্যায়ে নেতারা যখন এটা বলছেন, তখন এটা পলিটিক্যাল রেটরিক একরকম হতে পারে, চাপে রাখার জন্য সরকারকে, আবার বাস্তবেই তারা কোনো তথ্য পেয়ে থাকতে পারে, তাদের তথ্য পাওয়ার সোর্স নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি। তো যেটা বলছিলাম, সেনাপ্রধান গিয়ে এই মেসেজটাও আসলে হিডেন। আমি বলছি না গিয়ে বেগম খালেদা জিয়াকে বলতে হবে যে আপনি যান, আপনার দল আমরা ভাঙবো না, আপনারা সব ঠিক আছেন, কেউ চেষ্টা করবে না, চেষ্টা করলে আমরা ডেটার হিসেবে কাজ করবো, এগুলো আসলে বলার কোনো কারণ নেই। কিন্তু উনি যে গেলেন, যাওয়া ইটসেলফ এই মেসেজটাও আসলে দেয়, এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায়, বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয়, বিএনপির আর কোনো জায়গায় যে সংস্কার প্রয়োজন, এটা দলের ভেতরে বা দলের বাইরেও, মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে, বিভিন্ন বাইরের মানুষও বলতে পারেন, যে দলটা বাংলাদেশকে শাসন করবে, তার মধ্যে জনগণ কী ধরনের পরিবর্তন দেখতে চায়, সেই আলাপ তারা করতে পারেন। কিন্তু সেটা এইভাবে হবে, কোনো গায়ের জোরে 1-11 মতো করে কোনো কিছু হতে পারে না। আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের 1-11 সময় বিএনপির ওপরে সবচেয়ে ভয়ঙ্কর চাপ তৈরি করা হয়েছিল, এবং সেখানে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং বিদ্রোহী সকল সংস্কারবাদী অংশটাকেই তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল। এবার সেরকম ঝুঁকি আছে? আমি মনে করি সেরকম ঝুঁকি নেই।
ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সিটে ছিল এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে। আমরা আশা করি ভারতের এই প্রভাব নেই, কিন্তু অন্যান্য দেশ, ইউরোপের দেশগুলো, আমেরিকা, যাদের গুরুত্বপূর্ণ স্টেক আছে, পাওয়ার আছে, তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না। এখন কেউ বলতে পারেন আমাদের দেশের দল সম্পর্কে এটা রাখবে কেন? উত্তর হচ্ছে রাখে, ওদের কিছু করার নেই, পৃথিবীটা এইরকম। বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের আগ পর্যন্ত প্রত্যেকে তার জায়গায় তার কিছু এজেন্ডা, তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে, এবং এর মধ্যে থেকেই আসলে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে। এটা হলো জরুরি কথা। বটম লাইন, বেগম খালেদা জিয়া ফিরে আসছেন, আমি আশা করি, বিশ্বাস করি। উনি যদি ফিরে না আসা বা দেরি হয়, সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে। ওনার বয়স অনেক হয়েছে, উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত, সেটার কারণে তার দেরি হতে পারে, তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না। তারা 11 মতো পরিস্থিতি করে বিএনপিকে জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন। বেগম খালেদা জিয়া বটেই, তারেক রহমানকে আসতে দেবেন না, এরকম কোনো সম্ভাবনা আমি একেবারেই দেখি না। চিকিৎসা সেরে অনেকটাই সুস্থ হবেন উনি, আশা করি। বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন, আমরা এটা এক্সপেক্ট করি। তার প্রতি অনেক শুভকামনা, তার প্রতি তার আরোগ্য লাভ খুব ত্বরান্বিত হোক, আমরা সেই এক্সপেকটেশন করি। সাংবাদিক ইলিয়াসের সক্ষমতা দেখে জাতি অবাক। সামনে আরো বড় কিছু ঘটাতে পারেন, বড় কিছু করতে পারেন, আরো বড় চমক আসছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস তিনি যে তাকে ইউটিউবারকে উবার ড্রাইভার ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু আসলে সোশ্যাল এজেন্ডা সেট করা, ন্যারেটিভ নির্মাণে সাংবাদিক ইলিয়াসের যে সক্ষমতা, তিনি যে কি পারেন, এক রাতের মধ্যেই রাজনৈতিক বয়ান পরিবর্তন করে দিতে পারেন, 54 বছর এস্টাবলিশমেন্টকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারেন, জনতার মনের মধ্যে, তারুণ্যের মনের মধ্যে নতুন চিন্তা ঢুকিয়ে দিতে পারেন। এটা যে সম্ভব, সাংবাদিক ইলিয়াস দেখিয়েছে। এ বিষয়ে নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই। দর্শক, মেজর ডালিমের সাথে সাক্ষাৎকারের বিষয়টা আপনারা দেখেছেন। আওয়ামী লীগের লোকজন কেউ কেউ বলার, আমার এক বড় ভাই, কাছের বড় ভাই ছিল, আমি দেখেছি তার অপকর্ম কাছ থেকে, পাশাপাশি রুমে থাকতাম, সিদ্দিকী নাজমুল, তিনি বলার চেষ্টা করেছেন মেজর ডালিম নেয় ভুয়া। কিন্তু দেখেন, কেউ বিশ্বাস করছে না, সবাই টল করছে নাজমুলকে, সবাই ইলিয়াসের কথা বিশ্বাস করছে। যে রোমান সম্পর্কে যা বলেছে জনগণ বিশ্বাস করেছে। মানে মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা অমুক অমুক, এই ন্যারেটিভ গুলো নিয়ে যে মিথ ছিল, এগুলো সব ভেঙে গিয়েছে। তরুণ প্রজন্ম এখন নতুন ভাবে ভাবছে, এবং সোসাইটিতে, মিডিয়ায়, পত্রিকায়, চায়ের দোকানে, আড্ডাখানে, অফিস আদালতে, সব জায়গায়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, রাজনৈতিক দলের অফিসে মেজর ডালিম, মুক্তিযুদ্ধ, 75, ইলিয়াস, এগুলো নিয়ে আলোচনা। ইলিয়াস কি পারেন এক রাতে ইলিয়াস দেখিয়ে দিয়েছে। অতএব ইলিয়াস সামনে আরো কিছু পারবেন। অতএব বিএনপি যদি বাঁচতে চান, বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, আমি বলবো যে মুক্তিযুদ্ধ ব্যবসা ছাড়েন, ভারতের দালালি ছাড়েন, নইলে এক ইলিয়াস আপনাদেরকে খেয়ে দিবে। আপনাদের নেতাকর্মীদের তো আর খেয়ে দিতে পারবেন, আপনাদের বয়ান খেয়ে দিবে। রাজনীতি করতে হলে আগে আপনার একটা বয়ান লাগবে, সেই বয়ানের উপর ভিত্তি করে আপনি প্র্যাকটিস করবেন। আপনার যদি ন্যারেটিভই না থাকে, আপনার যদি কোনো থিওরি না থাকে, আপনি কি করবেন? জনগণের সামনে দাঁড়ানোর জন্য তো আপনার বয়ান দরকার। আপনাদের যে বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতির বয়ান, সেটা ইলিয়াস খেয়ে দিয়েছে। ইলিয়াসের সক্ষমতা, ইউটিউবের জগতে রেকর্ড ঘটিয়েছেন লাইভ স্ট্রিমিং এর, এটা আমি বাদ দিলাম। 54 বছরের মিথ ভেঙে দিয়েছেন, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ নতুন ভাবে চিন্তা করছে, আউট অফ বক্স এখন চিন্তা করছে। মুক্তিযুদ্ধ বা এগুলোকে যেভাবে দেখতে এখন সেভাবে দেখছে না, ভারতীয় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখছে, এবং অনেক কিছু ফ্যাক্ট, অনেক কিছু হাইপোথেসিস, এগুলো দেখছে, 7 দফাকে মানুষ বিশ্বাস করছে। হয়তো ইলিয়াস কি পারে দেখিয়ে দিয়েছে। আমি কিছু কথা বলি, সামনে ইলিয়াস কি করবে। ইলিয়াস বিএনপির বা ভারতের দালাল, অনেক বড় বড় নেতার, ভারতের দালালি যেই করবেন, যদি জামাতের কোনো নেতা করেন, তার রাজনীতি নাই করে দিবেন। প্রমাণ সহ ইলিয়াস উপস্থাপন করবেন, কে কোথায় ভারতের দালালি করে, কার সাথে সে কথা বলেছে, কার সাথে কোন জায়গা থেকে টাকার লেনদেন করেছে, কোন রেস্টুরেন্টে কার সাথে কোন জায়গায় গোপন মিটিং করেছে, ইলিয়াসের কাছে সব তথ্য যাচ্ছে। এবং দেখেন, ইলিয়াসের আগের যে সক্ষমতা ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট বের করা বা গোপন তথ্য বের করা, এখন আরো বেশি পারবেন, কারণ ইলিয়াসের ক্রেডিবিলিটি বেড়ে গিয়েছে। এবং ইলিয়াস চাইলে বলশেবিক ট্রুথের মাধ্যমে বিএনপির অনেক হেভিওয়েট নেতার রাজনীতি খেয়ে দিতে পারেন। কিভাবে? বলশেবিক ট্রুথ হচ্ছে আপনি 9টা সত্য বলবেন, তার মধ্যে একটা মিথ্যা ঢুকিয়ে দিবেন, এমন ভাবে জনগণ ওটা ধরতে পারবেন, ওটাকে সত্য বলে চালিয়ে দিবেন। ইলিয়াসের ক্রেডিবিলিটি এস্টাবলিশড হয়ে গিয়েছে। ইলিয়াস চাইলে মিথ্যা কথা বলেও গুজব ছড়িয়ে বিএনপির অনেকের রাজনীতি একেবারে নাই করে দিতে পারে, কিন্তু ইলিয়াস সেই কাজ করে না। এখন পর্যন্ত ইলিয়াসের, পিনাকি ভট্টাচার্যের অনেক প্রেডিকশন ভুল হয়েছে। প্রেডিকশন ভুল হওয়া এটা কোনো গুজব নয়, প্রেডিকশন ভুল হওয়া এটা রিসার্চ ম্যাথোডোলজিতে এই লিমিটেশন স্বীকার করা হয়, এটা হতেই পারে। তো দর্শক, ইলিয়াস সাহেব গুজব ছড়াবেন না, গুজব ছড়াননি, ফ্যাক্ট। হ্যাঁ, কিছু কিছু অ্যানালাইসিস আছে যেগুলো সত্য হয়নি, কিছু কিছু প্রেডিকশন আছে যেগুলো সত্য নাও হতে পারে, কিন্তু ফ্যাক্ট যেগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। হাসিনা ক্ষমতায় থাকতেই ইলিয়াসের লিঙ্কের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন, অনেক অবাক করা তথ্য বের করেছেন, ইন্টেলিজেন্স রিপোর্ট বের করেছেন। এখন তো হাসিনা ক্ষমতায় নেই, এখন ইলিয়াসদের হাত যে কত দূর, সামনে অনেকে টের পাবেন, অনেকের রাজনীতি নাই করে দিবে। অতএব জামাত করেন আর বিএনপি করেন, ভারতের প্রতি সিম্প্যাথেটিক হবেন, উল্টাপাল্টা কাজ করবেন, সাবধান হয়ে যান যে ইলিয়াস আছে। আমি যতটুকু জানতে পেরেছি, প্রত্যেক মাসে ইলিয়াস জাতিকে একটা নাড়া দিবেন। এই 54 বছরের মিথ ভেঙে দিয়েছেন মেজর ডালিমকে এনে, সামনে এরকম আরো অনেক চমক দেখবেন, তোল পা তৈরি করে দেবেন ইলিয়াস রাজনীতি। নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবেন। অতএব আগামী দিনের রাজনীতি হবে জনগণের রাজনীতি, সততার রাজনীতি, ধান্দাবাজি রাজনীতি চলবে না। এই ধান্দাবাজি রাজনীতিগুলো মুখোশ উন্মোচন করে দিবেন সাংবাদিক ইলিয়াসরা। ইলিয়াসদের মাধ্যমে ধান্দাবাজদের মুখোশ উন্মোচন হবে, নির্বাচনে প্রার্থী হবে উল্টাপাল্টা লোক,
বিএনপির লোকজন এই যে নমিনেশন বাণিজ্য অমুক তমুক করবেন, টাকা পয়সা দিয়ে কমিটি নেওয়ার চেষ্টা করবেন, সব ফাঁস হয়ে যাবে। ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান এরা আগামী দিনের জাতির সত্য মিথ্যা